লখনৌ বিমানবন্দরে রাহুল গান্ধীকে পুলিশি বাধার অভিযোগ, পরে সীতাপুরে বন্দী প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ। দেশে বিজেপিকে মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস, লিখলেন মমতা, আর তাই নিয়ে তুঙ্গে তরজা। অন্যদিকে ফের মহার্ঘ রান্নার গ্যাসের দাম, পেট্রোল এবং ডিজেল। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, আসুন প্রত্যেকের সঙ্গে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিই। শান্তনু সেন আমাদের সাথে রয়েছেন আলোচনায়, রয়েছেন শঙ্কর মণ্ডল, সৌম্য আইচ রায়, শুভময় মৈত্র এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে লখিমপুর যাওয়ার জন্য যে মুহূর্তে লখনৌ বিমানবন্দরে রাহুল গান্ধী নামলেন, তারপর থেকে কি রকম টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি বক্তব্য রাহুল গান্ধীর, পাল্টা বিজেপির কি বক্তব্য, পুরোটা আপনাদের সামনে রাখবো। তারপর আসছি আলোচনায়। जस्ट गिव मी रूल बता दो मुझे, कौन सा रूल है ये? हिंदुस्तान में कौन सा रूल है जो आप एक नागरिक को कहोगे कि इस रास्ते से आप जाओगे उत्तर प्रदेश में? बताओ मुझे कौन सा रूल है? প্রিয়ঙ্কার পর রাহুল গান্ধী লখিমপুর সফর ঘিরে ফের চাপানুতোর। অনুমতির পরেও গাড়ি নিয়ে টালবাহানা। বিমানবন্দরে ধর্ণা দেওয়ার পর মিলল নিজের গাড়িতে যাওয়ার ছাড়পত্র। রবিবার লখিমপুরে যাওয়ার পথে সীতাপুরে প্রিয়ঙ্কা গান্ধীকে আটকে দিয়েছিল যোগীরাজ্যের পুলিশ। जबरदस्ती ले जा रहे हो और तुम्हारा कोई हक नहीं है, समझो? ऑर्डर निकालो, नहीं तो मैं यहाँ से नहीं हिल रही हूँ। বুধবার কার্যত একই ঘটনা ঘটল রাহুল গান্ধীর সঙ্গে। লখনৌ বিমানবন্দর থেকে বেরোতে রাহুল গান্ধীকে বলা হয় তাকে উত্তরপ্রদেশ প্রশাসনের গাড়িতে যেতে হবে। রাহুলও সাফ জানিয়ে দেন তিনি নিজের গাড়িতেই যাবেন। आप साथ में नहीं जाएंगे, हम अपनी गाड़ी में जाएंगे। कुछ ट्रैफिक जाम नहीं है सर, पूरा जाम में करा सर। देखिए आप किस बेसिस पे रोक रहे हैं हमें? आई डोंट वांट अ कन्वीनियंट रूट, आई वांट अ इनकन्वीनियंट रूट। आई वांट टू टेक द रूट आई वांट टू टेक, नॉट द रूट यू वांट। প্রশাসনিক আধিকারিকরা রাজি না হওয়ায় বিমানবন্দরে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন রাহুল। So let us go now and don't waste our time. Otherwise I'll sit here, I won't move from here. मैं बैठ जाता हूँ। मेरा क्या जा रहा है? सर रूट सर इनसे बातचीत, हम अपनी गाड़ी में सर आपके सिक्योरिटी वाले से बातचीत हुई सर। कौन से कानून के बेसिस पे, कौन से कानून के बेसिस पे? सर वीआईपी हैंगर से सारी गाड़ियां लगाई गई हैं। नहीं, मुझे नॉर्मल में जाना है, मुझे वीआईपी में जाना ही नहीं है। सर आपकी सिक्योरिटी को देखकर सर तय किया गया सर। जाना है सर पूरा जाम है तिराहा सर। कुछ जाम नहीं है, हम वहाँ से जाना चाहते हैं सर। केवल सर सिक्योरिटी को देखे सर सीधे सर आपसे बात हुई थी। अरे आपको क्या प्रॉब्लम हो रही है? हमारी गाड़ी यहाँ है, हमारे अपनी गाड़ी में जाने दो ना हमें। सर हम लोग सुबह से एक्सरसाइज करके सर आपके लिए पूरा प्लान किया है कि आपको सिक्योरिटी लगानी आप यहाँ लगा लीजिए। বিমানবন্দরে তখন টানটান উত্তেজনা। প্রশাসনিক আধিকারিকরা যানজট কিংবা নিরাপত্তার মতো ইস্যু তুললেও রাহুল গান্ধী নিজের গাড়িতে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। हिंदुस्तान में कौन सा रूल है जो आप एक नागरिक को कहोगे कि इस रास्ते से आप जाओगे उत्तर प्रदेश में? बताओ मुझे कौन सा रूल है? सर इट्स मोर नहीं, कन्वीनियंट की बात नहीं, मुझे रूल का नाम बता दो। सर यहाँ ट्रैफिक जैम बहुत है। खुद नहीं, आप रूल का नाम बताओ मुझे, मैं ट्रैफिक में जाना चाहता हूँ, आपको क्या ऐतराज है? सर লখনৌ বিমানবন্দরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। নিজের গাড়িতে যাওয়ার অনুমতি না মেলায় লখনৌ বিমানবন্দরে ধর্নায় বসে পড়েন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। आपने कहा कि मैं जा सकता हूं, मैं जाना चाहता हूं, आप मुझे क्यों नहीं जाने दे रहे हैं? पहले इन्होंने मुझे बोला कि आप अपनी गाड़ी में जा सकते हैं, ठीक है? अब बोल रहे हैं कि नहीं, अब आप पुलिस की गाड़ी में जाएंगे। রাহুল গান্ধী সিদ্ধান্তে অনড় থাকায় শেষমেশ তাকে নিজের গাড়িতে যাওয়ার অনুমতি দেয় উত্তরপ্রদেশ প্রশাসন। রাহুল গান্ধীর উত্তরপ্রদেশ সফর নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। যোগীরাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং টুইট করেছেন, বিরোধীরা স্রেফ ফটো সেশনের জন্য লখিমপুর ইস্যুটা তুলতে চাইছে, সবসময় সত্যেরই জয় হয়। রাহুল গান্ধীর কাজকর্মে বোঝা যাচ্ছে বিষয়টা লখিমপুরের কৃষকদের নয়, বরং বিষয়টা হলো আমিও আছি। भूल रहे हैं कि राजस्थान में किसानों के साथ क्या हो रहा है, पंजाब में किसानों के साथ क्या हो रहा है। गलती ना करें। এদিকে প্রায় দুদিন সীতাপুর গেস্ট হাউসে অস্থায়ী জেলে বন্দি করে রাখার পর বুধবার দুপুরে প্রিয়ঙ্কাকে মুক্তি দেয় প্রশাসন। লখনৌ বিমানবন্দর থেকে প্রথমে সীতাপুরে গিয়ে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করেন রাহুল, তারপর সেখান থেকে তারা যান লখিমপুর। রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। गैर जिम्मेदाराना रवैया, अधैर्यपूर्ण रवैया, अशांति को भंग करना और भ्रम फैलाना, यही राहुल गांधी जी का मुख्य ध्येय और मुख्य उद्देश्य रह गया है। লখিমপুর কাণ্ডের পর কেটে গিয়েছে 3 দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তার ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর হলেও কেউ এখনো গ্রেফতার হননি। এর মধ্যে বুধবার অজয় মিশ্রর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রামায়ণ ধারাবাহিকে রাবণের ভূমিকায় অভিনয়কারী অরবিন্দ ত্রিবেদীর মৃত্যু নিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অন্য একটি ধারাবাহিকের অভিনেতার মৃত্যুতেও টুইট করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কৃষক হত্যা নিয়ে 3 দিন পরেও মুখ খোলেননি তারা। এবিপি আনন্দ।
আমি অবশ্যই শঙ্কর মণ্ডলকে দিয়ে আলোচনা শুরু করব, কারণ বিরোধীদের অভিযোগ গুরুতর। শঙ্করবাবু, বিরোধীদের যেটা অভিযোগ, বিজেপি যে রাজ্যকে সুশাসনের পরাকাষ্ঠা বলে তুলে ধরে সেই উত্তরপ্রদেশে 4 জন কৃষক হত্যার ঘটনা ঘটে যাচ্ছে, 72 ঘন্টা পরেও এই ঘটনায় গ্রেফতারি শূন্য। বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, বন্দী করা হচ্ছে, এমনকি এই ঘটনায় এখনো পর্যন্ত 72 ঘন্টা পরেও না প্রধানমন্ত্রী না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বার্তা এসে পৌঁছেছে। যেটা চলছে উত্তরপ্রদেশে শঙ্করবাবু, সেটা বিরোধীদের অভিযোগ অনুযায়ী আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে। বিষয়টা হলো যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাও তো সত্য যে ঘটনার তদন্ত চলছে আসল কি হয়েছে। কারণ বৈদেশিক ষড়যন্ত্রকারী আজকে পশ্চিমবাংলা যেমন ঠিক তেমনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা বিশেষ করে সক্রিয়তা দেখাচ্ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা অগ্নিগর্ভ অবস্থায় সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ছিল কি ছিল না নিশ্চয়ই সেটা তদন্তে উঠে আসবে, আর যদি তদন্তে উঠে আসে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা অবশ্যই করা হবে। কিন্তু এরকম একটা স্পর্শকাতর বিষয়ে যদি একটা রাজনৈতিক দল, পদ ভোলা সব পথিকের দল ক্ষমতার তরে করে কোলাহল, জনতা সব বুঝে গেছে তাদের ছল, এই যে অবস্থা আজকে দাঁড়িয়েছে, তারা কোনো একটা জিনিসকে খড়কুটোর মতো ধরবার চেষ্টা করছে। সোমওয়াইচ না, প্রথমে বলি যে সারা পৃথিবীর মানুষ দেখছে যে নীরব মোদী ছিলেন একজন, আর এখন হচ্ছে আরেকজন নীরব মোদী, মানে মোদী নীরব। হনলুলুতে বৃষ্টি পড়লে টুইট করেন, অরবিন্দ মানে রাবণ যিনি অভিনয় করেছিলেন তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন, 8 জন কৃষক মারা গেল, একটা দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেল। কৃষক 4 জন মারা গেছেন, বাকি 4 জন অবস্থা খুব গুরুতর, সাংঘাতিক অবস্থা। সারা ভারতবর্ষ দেখছে যে এমন নির্মম ঘটনায় প্রধানমন্ত্রীর কোনো রিয়াকশন নেই। আর আমার এখানে আপনাদের এখানে স্টুডিওতে বসে লক্ষ লক্ষ মানুষের এই সমবেদনা যারা দিচ্ছেন তাদের দাঁড়িয়ে বিজেপির প্রতিনিধি কথা বলছেন। আমার দুর্ভাগ্য যে দেশের কৃষককে নিয়ে সন্দেহ করা হয়, যে কৃষক আমাদের অন্নদাতা, যে কৃষকের ছেলেরা সীমান্ত পাহারা দিচ্ছে, এই দেশ গড়ার কাজে কৃষকরা তৈরি করেছে, সেই কৃষকদেরকে সন্দেহ করছে। এই হচ্ছে মানসিকতা। তো কি কৃষক সেটা দেখে আজ ভারতবর্ষের কৃষকরা এতে খুব একটা উৎসাহিত নয়, তার কারণ এই কৃষি আইন কৃষকদের স্বার্থ রক্ষা করবে। এত বছর ধরে যে কৃষকরা বঞ্চিত হয়েছে, আজকে আপনারা জানেন যেভাবে কৃষকদের ফসল ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়া। শান্তনু সেনের কাছে আসবো। আমি বিরোধী হিসাবে তৃণমূলের কথা এখানে আলাদাভাবে উল্লেখ করতে চাইবো, এই কারণ তৃণমূলের দিকে যতটা বিজেপির তরফ থেকে আক্রমণ ধেয়ে আসছে, কংগ্রেসের তরফ থেকে আক্রমণ কোনো অংশে শান্তনুদা কম নয়। কি বক্তব্য? একদিকে তো হচ্ছে রাহুল গান্ধী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী। রাহুল গান্ধী যেটা বলছেন যে 2টো দল যেতে পেরেছে, এক হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যটা ভীম আর্মি। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসকে শেষ করার চেষ্টা করছে। আমি পুরো প্রতিবেদনটা দর্শকের সামনে রাখবো, তারপর অবশ্যই শান্তনু সেনের প্রতিক্রিয়া নেব। नहीं, सबको नहीं रोका गया। 2 पार्टीज कल गई थी, टीएमसी और भीम आर्मी। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের নেতৃবৃন্দ দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার এবং আবির বিশ্বাস, তারা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছিল, অন্য কেউ পারেনি। লখিমপুর খেরিতে মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে যাওয়ায় 50 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের সীতাপুরে বন্দী থাকতে হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের একাধিক মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী লখিমপুর যাওয়ার অনুমতি পাননি। অনুমতি দেওয়া হয়নি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও। লখিমপুরে যেতে দেওয়া হয়নি বহুজন সমাজ পার্টি কিংবা আম আদমি পার্টিকে। এসবের মধ্যে মঙ্গলবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুরে পৌঁছয় তৃণমূল। গ্রামে ঘুরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন 5 তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। 24 ঘন্টা পর সাংবাদিক বৈঠকে এই ইস্যু তুললেন রাহুল গান্ধী। हमें कहा जा रहा है कि भैया आप उत्तर प्रदेश नहीं जा सकते। छत्तीसगढ़ के चीफ मिनिस्टर जाते हैं, किसानों से मिलने जाते हैं, उनको कहा जाता है सेक्शन 144। ये कहते हैं मैं तो अकेला हूं। नहीं, सबको नहीं रोका गया। 2 पार्टीज कल गई थी, टीएमसी और भीम आर्मी। লখিমপুরে যারা মারা গেছেন খুব অন্যায়ভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের নেতৃবৃন্দ দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার এবং আবির বিশ্বাস, তারা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছিল, অন্য কেউ পারেনি। দোলা বলছে আমি তো পাঞ্জাবি সেজেছিলাম।
2024 সালে লোকসভা ভোটের আগে যখন বারবার বিরোধী ঐক্যের প্রসঙ্গ আসছে, তখন নাম করে না করে বারবার রাহুল গান্ধীকে নিশানা করেছে তৃণমূল। দলের মুখপত্রে রাহুলের বদলে বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশ্য সভা থেকে নাম না করে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। We are not a party that exists only on Twitter and social media. We are a party that has taken the street, and rather than being a keyboard warrior, we want to be the real warrior who will hit the ground on the ideologies of Mamata Banerjee. এই প্রেক্ষাপটে কংগ্রেস প্রশ্ন তুলল, সব দলকে লখিমপুর খেরিতে যেতে আটকানো হলেও তৃণমূল কিভাবে বিজেপি শাসিত রাজ্যের এই জেলায় পৌঁছে গেল? যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করা হয়েছে, মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা বলি সন্ত্রাসবাদী নেত্রী। অদ্ভুত ব্যাপার যে তৃণমূল পার্টি যারা এমপি তাদেরকে যেতে দেওয়া হলো, তাদের বাড়ি পৌঁছাতে দেওয়া হলো। আমাদের লোকরা তো পৌঁছে গেছে, আমরা প্রতিবাদ করবই। আমাদের 5 জন সাংসদ ওখানে পৌঁছে ওদের সাথে দেখা করব। আমরা আমাদের মতো গিয়েছি, রাহুলকে ঢুকতে দিচ্ছেন না, রাহুলরা রাস্তা বার করুক, আমাদের লোকরা যেমন ঘুরে ফিরে গিয়েছে। সব মিলিয়ে লখিমপুরে কৃষক মৃত্যু ঘিরে কংগ্রেস তৃণমূল সংঘাতে এবার নতুন মোড়। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। ফলে এই লখিমপুরকে সামনে রেখে যেভাবে আবারও কংগ্রেস এবং তৃণমূলের দ্বৈরথ একেবারে সামনে চলে এসেছে, তাতে সেই প্রশ্ন, বিরোধী ঐক্যের সম্ভাবনা নিয়ে কি বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাচ্ছে না? কংগ্রেসের মূলত দুটো অভিযোগ শান্তনুদা। এক হচ্ছে লখিমপুরে যাওয়ার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। আর এক হচ্ছে আপনার দল তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসকে শেষ করে দিতে চাইছে। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেহেতু প্রকৃত অর্থেই চাই যে ভারতীয় জনতা পার্টি হাত থেকে হোক, তাই সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে সম্মান দিই। সেই কারণেই আমি আজকে এখানে যে পেগাসিস ইস্যুতে বিরোধিতা করার জন্য সদ্য সমাপ্ত মনসুন সেশনে মাত্র 2.5 দিন আমাকে করতে দিয়ে বাকি পুরো সেশনটার জন্য আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। অথচ জাতীয় কংগ্রেসের নেতারা যেটুকু বিরোধিতা করেছিলেন তাদেরকে সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে 1 দিনের জন্য সাসপেন্ড করেনি। যেখানে তৃণমূল কংগ্রেসের সংসদ হিসাবে আমাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আমি তা বলতে চাইছি না, তার কারণ প্রকৃত অর্থে আমরা চাই যে ভারতবর্ষ বিজেপি মুক্ত হোক। আসলে বিষয়টা অন্যরকম। প্রকৃত অর্থে কারা সেই শোষিত নিপীড়িতদের কাছে পৌঁছাতে চাইছে আর কারা পৌঁছানোর নাটক করে পৌঁছানোর ছবিটাকে মানুষের কাছে খালি দেখাতে চাইছে যে আমরা পৌঁছাতে চাইছি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, আমাদের সংসদদের কিন্তু গ্রিন করিডোর, বেশ, যেটা মূলত শান্তনু সেনের অভিযোগ, কারা পৌঁছতে চাইছে এবং কারা পৌঁছতে চায় বলে দেখাতে চাইছে। সৌম্য আইচ রায়। শান্তনুদা কথা শুনে পশ্চিমবাংলার 10 কোটি মানে গিরগিটিরা সব বোধহয় আত্মহত্যা করে নিয়েছে। মানে এরা সব কিছু করার একটা সীমা আছে, তো এরকম কথা বললে তো হবে না। ভারতবর্ষে 2014 সালের পর থেকে 2019 সাল পর্যন্ত পার্লামেন্টে শান্তনুদারা 2টো কক্ষ মিলিয়ে 69টা বিলে বিজেপিকে পলায়ন করে শুধুমাত্র সাহায্য করেছে বিলটা পাস করার জন্য। আর জামাই আদর করে নিয়ে চলে গেছে বিরোধিতা করা, যাদেরকে আটকানো দরকার তাদেরকে আটকাতে। সিবিআই ইডির থেকে বাঁচতে কখনো কখনো এই যে অ্যাডজাস্টমেন্ট, কখনো অ্যাডজাস্টমেন্ট না, তা তো বোঝাই যায় বিরোধিতার লক্ষণ। আজকে একজন মহিলা বলতে চাইছে, আজকে তাকে একটা কোনো কেউ টুইট করে বললো না, মহিলা মুখ্যমন্ত্রী একটা সমবেদনা পর্যন্ত জানালো না, আর তাকে জামাই আদর করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ভারতবর্ষের মানুষ বুঝছে, ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। শান্তনুদা, বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠ রোধ করার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে একাধিক সাংসদরা যেভাবে ডেলিগেশনারি এসে ভোজ পাইপে দলের মতো পরিচর্যা করে সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়েছিল শুধু তৃণমূলকে শেষ করার জন্য। আপনি একটা কথা বলুন না, আপনি একটা কথা শুধু বলুন না যে পার্লামেন্টে 2014 সাল থেকে আমি খুব সংক্ষেপে এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো, শুধুমাত্র অ্যাবস্টেন থেকে সমর্থন করেছেন বিজেপিকে পেছনের রাস্তা দিয়ে, এটা বলুন। আজকে যাবে সংখ্যা নিরিখে তৃণমূল কংগ্রেস আজকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে, যেখানে বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে স্টুডিওতে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এই যে চাপানুতর, আমি অবশ্যই তা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ফের কংগ্রেস আর এবার তৃণমূলের দলীয় মুখপত্রের শারদ সংখ্যায়
কি বলা হয়েছে তাতে আপনাদের দেখাবো, আর কিভাবে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দেখুন। আড়াই মাস আগে দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ জাতীয় রাজনীতিতে অন্য সমীকরণের জন্ম দিয়েছিল। কিন্তু দিল্লিতে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তারপর বেরিয়ে কংগ্রেসকে অভিষেকের জোরালো আক্রমণ, এরপর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কংগ্রেসের মাথা নিয়ে প্রশ্ন তোলা। কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। আর এই প্রেক্ষাপটেই কোথায় দাঁড়িয়ে দু দলের সম্পর্ক? সম্প্রতি তৃণমূলে দলীয় মুখপত্র ও শীর্ষ নেতা নেত্রীরা যেভাবে কংগ্রেসের সমালোচনা করেছেন এবং কংগ্রেস পাল্টা যেভাবে তার জবাব ফিরিয়ে দিচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। তৃণমূলের মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নিজেদের অঙ্কে নয়, দেশের স্বার্থে একজোট হতে হবে, বিকল্প মঞ্চ শক্তিশালী করতে হবে, সেই মঞ্চে হবে নীতি ও কর্মসূচির ভিত্তিতে। এরপরই কংগ্রেসকে বার্তা দিয়ে লেখা হয়েছে, আমরা কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে মঞ্চের কথা ভাবছি না, কিন্তু বাস্তব হলো সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লি দরবারে বিজেপিকে মোকাবিলায় ব্যর্থ। গত 2টি লোকসভা নির্বাচন তার বড় প্রমাণ। বিকল্প জোটের মুখ প্রসঙ্গে তৃণমূলের মুখপত্রে লেখা হয়েছে, বিকল্প জোটের নেতৃত্ব নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু বাস্তবটা কংগ্রেসকে অনুভব করতে হবে, অন্যথায় বিকল্প শক্তির গঠনে ফাঁক থেকে যাবে। 2014, 2019 নরেন্দ্র মোদী এতজন সাংসদ নিয়ে দিল্লিতে গেছেন, তার কারণ কংগ্রেস একটা বড় জায়গায় ফেল করেছে, রাজ্যে রাজ্যে ফেল করছে, এবং দিল্লিতে যদি একটা কড়া টক্করের বার্তা না থাকে, তাহলে লোকসভা ভোটেও কিন্তু একটা বিভিন্ন রাজ্যে কিছু পার্সেন্টেজ অফ ভোট বিজেপি বাড়িয়ে নিতে পারে। এটা আমরা এবার কিছুতেই হতে দেব না। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, সেটা হচ্ছে কংগ্রেসকে বাস্তবটা বুঝতে হবে। আমরা কংগ্রেসকে বাদ দিয়ে কোনো বিকল্পের কথা বলছি না। তৃণমূলের দলীয় মুখপত্রে এর আগেও কংগ্রেসের সমালোচনা করা হয়েছে। কখনো বলা হয়েছে রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প মুখ। এমনকি কংগ্রেসের তুলনা টানা হয়েছে পচা ডোবার সঙ্গে। কংগ্রেসের পাল্টা অভিযোগ, তৃণমূল এই ধরনের কথা বলে আখেরে বিজেপিরই সুবিধে করে দিচ্ছে। মমতা ব্যানার্জি আবার নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করবার ব্যবস্থা করে দিচ্ছে। কংগ্রেস তার রাজনৈতিক বিপক্ষ না বিজেপি তার রাজনৈতিক বিপক্ষ এবং রাজনৈতিক শত্রু? মমতা ব্যানার্জি সেটাকে পরিষ্কার করে দিন বাংলার মানুষকে। কংগ্রেস আপনার পাকা ধানে মই দিয়েছে, আপনি কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন। বিজেপিকে আপনার ভালো লেগেছে, বিজেপির বিরুদ্ধে কিছু বলার নেই আপনার। হঠাৎ করে কংগ্রেস তৃণমূল সম্পর্কে এই তিক্ততার কারণ ঘিরেই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আপনি নিশ্চয়ই বিশ্বনাথা খেয়াল করে থাকবেন, এই বিকল্প মঞ্চ বা বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা কিন্তু দুপক্ষই বারে বারে বলছে, কিন্তু তারপরেও আক্রমণ প্রতি আক্রমণের ধার যেন প্রতিদিন বেড়েই চলেছে। এই প্রশ্ন ওটা বিশ্বনাথা খুব স্বাভাবিক, শেষ পর্যন্ত এই বিরোধী ঐক্য দানা বাঁধবে তো? না, সেটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যখন সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীর বিকল্প শক্তি হিসাবে গড়ে ওঠার কথা, তখন কিন্তু আমরা দেখছি যে লড়াইটা বিরোধীরা নিজেদের মধ্যে করছে। এটা ফ্যাক্ট, এটা বাস্তব, পাবলিক পারসেপশনে সেটা আসছে। কিন্তু তুমি আমায় যদি প্রশ্ন করো কেন তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস দলের এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, তার একটা পরিষ্কার কারণ, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সম্পর্কটা সেটা হলো সমানুপাতিক নয়, বাস্তানুপাতিক। অর্থাৎ কংগ্রেস যদি কমজোর হয় তাহলে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। এটা পশ্চিমবাংলায় যখন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু লাগাতার তাদের লড়াই চলছিল এবং কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। এখন সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে অধিগ্রহণ করতে চাইছে। সেটা আপনারা তৃণমূলের মুখপত্র থেকে শুরু করে সর্বত্র একই কথা বলা হচ্ছে যে কংগ্রেস নেতৃত্ব দুর্বল, পারছে না, ব্যর্থ ইত্যাদি। অর্থাৎ কংগ্রেসকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। তার মানে কোনো একটা জায়গায় কংগ্রেসকে টেক ওভার করতে চাইছে, মানে কংগ্রেসের পরিবর্তে তৃণমূল সর্বভারতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। যেহেতু আমি শুরুতেই বললাম যে সম্পর্কটা হলো বাস্তানুপাতিক, যদি কংগ্রেস ক্ষয়িষ্ণু হয় তৃণমূল শক্তিশালী হবে। মানে কিন্তু শেষ পর্যন্ত এই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যে লড়াই বা জমি দখলের লড়াই বা অধিগ্রহণের লড়াই, তাতে কি নরেন্দ্র মোদী স্বস্তি পাবে না? তাতে হবে, আখেরে তো লাভ বিজেপির হচ্ছে না। জাস্ট একটা ইনফরমেশন আমি দিই, গতকালই গুজরাটে নির্বাচন ছিল। গুজরাটের গান্ধীনগরের যে কর্পোরেশন ইলেকশন, সেখানে দেখা গেছে আম আদমি পার্টি আর কংগ্রেসের ভোটের বিভাজনের পূর্ণ সুযোগ বিজেপি নিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখেছি কিভাবে কংগ্রেস একসময় 450 আসন পেয়েছিল, সেই কংগ্রেস যদি 44-এ নেমে না আসতো
তাহলে 2014 সালে এই বেবিচারী স্বৈরাচারী নরেন্দ্র মোদীর সরকার তো ভারতে আসতে পারতো না। বা তৃণমূল কংগ্রেস যদি সেই ঐতিহাসিক মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি না করতেন, তাহলে 34-এর পর আমরা 10 আজকে হয়তো প্রায় 44-45 বছর ধরে আমরা সিপিএম এর রাজত্বে বাংলায় থাকতাম। বিষয়টা সেটা নয়। আমরা কিন্তু বারবার বলছি কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোটের কথা নয়, বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রকাশ্যে বলছেন না যে আমি জোটের মুখ হতে চাই। তিনি এই কথা অবধি বলেছেন, প্রয়োজনে আমি কাঠবিড়ালির ভূমিকায় অবতীর্ণ হতে রাজি, আমি চাই বিজেপি মুক্ত ভারতবর্ষ। বেশ, আমি এখানে শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়, বিশ্লেষকদের একাংশ এই যে ঐক্যের কথা বলেও অনৈক্যের ছবিটা বারে বারে সামনে আসছে, তার দুটো কারণ বলছেন। এক হচ্ছে রিজিওনাল কম্পালশন, অর্থাৎ আঞ্চলিক বাধ্যবাধকতার বাইরে ওঠা যাচ্ছে না, আর এক হচ্ছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সেটা কোথাও যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি একমত? দেখুন, প্রথমে দুটো জিনিস বলে নেওয়া যাক। যেটা আপনি বললেন যে সেটা হচ্ছে একটা রিজিওনাল কম্পালশনের প্রশ্ন আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ম্যাক্সিমাম আসন পশ্চিমবঙ্গ থেকে পেতে হয়, তাহলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এই লড়াইটা জারি থাকা জরুরি। এটা খুব সহজ রাজনৈতিক ভাবনাতেই বোঝা যায়। কারণ কংগ্রেস যদি সামান্য একটু বেশি ভোট পায়, তাহলেও কিন্তু সেটা বিজেপির থেকেই কমবে আর কি, তৃণমূল থেকে কমার সম্ভাবনা কম। এটা হচ্ছে এক। দ্বিতীয়, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তো না থাকার কোনো কারণ নেই। একজন এত বছর ধরে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান বা তার দল যদি চায় তাকে প্রধানমন্ত্রী করতে, তার মধ্যেও দোষের কিছু নেই। কিন্তু একটা অন্য কথা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখুন, গোটা ঘটনাটা ঘটছে উত্তরপ্রদেশ নিয়ে, আর আমরা আলোচনা করছি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসকে নিয়ে। উত্তরপ্রদেশের নিরিখে কংগ্রেস অনেক দূরের চতুর্থ দল, আর তৃণমূল কংগ্রেসের সেখানে কোনো অস্তিত্বই নেই। এবং এই রাজনৈতিক আলোচনা যেটা আমরা আজকে করছি, সেটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের প্রেক্ষিত থেকে দাঁড়িয়ে। একটু নজর রাখলে দেখবেন, যদি উত্তরপ্রদেশের ভোট শতাংশ বা উত্তরপ্রদেশের দল নিয়ে ভাবেন, মায়াবতীর কথাবার্তা কিন্তু আমরা একদম শুনতে পাচ্ছি না যে সেখানে তিনি কি ভাবছেন বা কি বলছেন। অখিলেশ বাবু প্রথম দিন হইচই করলেন, তারপর তার গাড়ি যেতে পারলো না, 2-1টা গাড়ি পোড়ানো হলো। অর্থাৎ উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে আলোচনাটা পশ্চিমবঙ্গে যত না হচ্ছে, উত্তরপ্রদেশের মধ্যে সেই রাজনীতির ব্যাপ্তি কতটা, সেই লড়াই কতটা, এবং সেটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কিন্তু আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি না। ফলে রাজনীতির যে এই সমীকরণ এবং অসমীকরণগুলো, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে দেখলে কিন্তু সারা দেশে পুরোটাই তৃণমূল এবং কংগ্রেস, এই লড়াই নয়, এর বাইরেও অন্য অনেকটা রাজনীতি আছে। কিন্তু তারই মাঝে আমি দেখছি শঙ্কর মণ্ডলে হাসি চওড়া হচ্ছে। বিষয়টা চওড়া ব্যাপার নয়। উত্তরপ্রদেশে আসলেই কংগ্রেস তৃণমূল অপ্রাসঙ্গিক শক্তি, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রশ্নটা হচ্ছে কৃষক আন্দোলন। উত্তরপ্রদেশের কৃষকরা এই আন্দোলনে খুব একটা উৎসাহিত নয় এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। মূলত বড় কৃষক যেখানে আছে, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা, তারা মূলত এই আন্দোলনের মধ্যে কিছুটা যুক্ত হয়েছে, এবং তার সঙ্গে কিছু যেহেতু বিরোধীদের নেই, কোনো একটাকে খড়কুটোকে ধরার মতো প্রচেষ্টা হচ্ছে আজকের এই কৃষক আন্দোলন। আবারও বলছি, তদন্তে উঠে আসবে আসল সত্য। শুভময়দা কিছু বলতে চাইছেন সংক্ষেপে? শুভময়দা, আমি আসবো। শুভময়দা কিছু বলছেন, আমি এখানে একটা বক্তব্য আছে। হ্যাঁ, বলছি শঙ্কর বাবু যেটা বলছেন, সেখানে কিন্তু অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন। ওখানে তৃণমূল আর কংগ্রেসের মতোই উত্তরপ্রদেশে, এটা কিন্তু একেবারে সত্যি নয়। যদি কোনো কারণে বিজেপির ফলাফল আগামী দিনে খারাপ হয়, তার একটা বড় কারণ কিন্তু হবে এই কৃষক আন্দোলন। ফলে কৃষক আন্দোলনকে ছোট করে না দেখাই ভালো। না, প্রথমে বলছি যে একটু আগে শুভময়দা একটা খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের লড়াইটা এত সুন্দর, তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গোয়ায় যায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে করতে দেখুন ত্রিপুরায় যায়, যেখানে কংগ্রেসের শক্তি আছে। কেন যায় না দিল্লিতে, যেখানে আপ আছে? ভোট কেটে নিলে অসুবিধা হবে, তাই তো? ভুবনেশ্বরে মানে উড়িষ্যাতে বিজেপি নেই নাকি? আসলে ব্যাপারটা তা না, অসুবিধা হবে কার অসুবিধা হবে এই নিয়ে চাপানো তোর। কিন্তু এই মুহূর্তে যে বিষয় নিয়ে প্রত্যেকের অসুবিধে, আমার আপনার মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের প্রত্যেকের অসুবিধে, সেটা যেভাবে রান্নার গ্যাসের দাম প্রতিদিন বেড়ে চলেছে। 15 টাকা বেড়ে কলকাতায় আজ 14.2 কেজি এলপিজির সিলিন্ডারের দাম হলো 926 টাকা। নিঃসন্দেহে মধ্যবিত্তের কাছে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। বিরতিতে যেতে যেতে দেখাবো আপনাদের প্রতিবেদন। পুজোর মুখে সাধারণ মানুষের ঘাড়ে আরও বোঝা চাপানো হলো। সংসার খরচ নিয়ে ধেয়ে এলো আরও এক দুঃসংবাদ। ফের বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হার্টবিটের গতি বাড়িয়ে এবার হাজারের পথে রান্নার গ্যাস। 1 সেপ্টেম্বরের পর বুধবার 6 অক্টোবর ফের বাড়ানো হলো দাম। বুধবার কলকাতায় 15 টাকা বেড়ে 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হলো 926 টাকা। এ নিয়ে এক মাসে 40 টাকা বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।
তার আগে 3 মাসে বেড়েছে 76 টাকা, 6 মাসে বেড়েছে 116 টাকা, আর গত 1 বছরে দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে 291 টাকা। সব মিলিয়ে করোনার ধাক্কায় জেরবার সাধারণ মানুষের বোঝা কমানোর পরিবর্তে প্রতিদিন তা বাড়ানোর খেলা অব্যাহত। বাড়িতে তো আমাদের একটা বাজেট থাকে, সেই বাজেট এক্সিট করে যাচ্ছে। এরপর যেটা হবে, এখন হয়তো আমরা 2 পদ রান্না করছি, এরপর সেটা হয়তো নামিয়ে 1 পদে আনতে হবে। এইভাবে যদি প্রতি মাসে বাড়তে থাকে তাহলে মানুষ তো এরপর না খেতে পেয়ে মরবে। যেরকম কমন পিপল হ্যারাস্ট হচ্ছে, সেরকম আমাদের মতো যারা ছোটোখাটো বিজনেস করে দাঁড়াবার চেষ্টা করছে তারাও হ্যারাস্ট হচ্ছে। মোদির নয়া ভারতবর্ষ পেট্রোল সেঞ্চুরি পার করে দিয়েছে, ডিজেল সেঞ্চুরি পার হতে যাচ্ছে, আর রান্নার গ্যাস 1000 পার হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী আপনিও পেট্রোল ডিজেল সব কিছুর উপরে যে ট্যাক্স বসে সেখানে আপনার শেয়ারটা আপনি বুঝে নেন। তাই আপনাদের সবাই আপনারা চুপ করে আছেন। কেন্দ্রে একটা জনবিরোধী সরকার আছে, তারা শুধু সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। ওরা আগে বলেছিলেন উজালায় গ্যাস দিয়েছেন, যাদের গ্যাস দিয়েছিলেন একটা সিলিন্ডার তারা আর গ্যাস কিনতে পারছে না। ওই পুরো স্কিমটাই ব্যর্থ হয়ে গিয়েছে। বিরাট পরিমাণ খরচ বিশেষ করে টিকাকরণের জন্য আমাদের কেন্দ্র সরকারের হাতে পড়েছে। সেই জন্য কেন্দ্র সরকার এই মুহূর্তে দাম কমাতে পারছেন না, কিন্তু খুব তাড়াতাড়ি অন্তর্রাষ্ট্রীয় বাজারেই তেলের দাম কমলে পরেই সঙ্গে সঙ্গে এই তেলের দামও পড়বে। রাজ্য সরকারকে অনুরোধ করছি যে গ্যাস এবং পেট্রোপণ্যকে যেন জিএসটির আওতায় আনা হয়, তাহলে পরে কিন্তু দাম অনেকটা কমে যাবে। প্রায় 20 টাকা পার লিটার পেট্রোল বা ডিজেলের দাম কমে যাবে। গত কয়েক বছরে যেভাবে নজিরবিহীনভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। সমস্ত সব জিনিসপত্রেরই দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে, এবং তার ফলে কি হচ্ছে, মানুষের কাছে যখনই দাম বাড়ে, শুধু গ্যাসের দাম নয়, সমস্ত জিনিসের যদি দাম বাড়ে, তার পক্ষে সীমিত আয়ের মধ্যে তার পক্ষে কিন্তু চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। ভোট আসছে যাচ্ছে, গাল ভরা নানা কথা শোনাচ্ছেন নেতা নেত্রীরা। সব পক্ষেরই দাবি তারাই সাধারণ মানুষের কথা সবচেয়ে বেশি ভাবেন, কিন্তু সাধারণ মানুষের ওপর যেভাবে লাগাতার চাপ বাড়ানো হচ্ছে তার সুরাহা কিন্তু কোনো সরকারের গলাতেই শোনা যাচ্ছে না। গত 2 বছরে এই করোনা অতিমারির মধ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের বেতন ছাঁটাই পর্যন্ত হয়েছে, বেকারত্ব বাড়ছে। এই অবস্থায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যদি এইভাবে লাগাম ছাড়া হারে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, খাবেটা কি? এ তো মরার উপরে খাড়ার ঘা। দেখুন, দেশটা বিকাশশীল অর্থব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে এগোবে, আর বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে সরকার চালাতে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে অর্থনীতির আলোচনা অনেক দীর্ঘমেয়াদী। প্রশ্নটা এখানে পেট্রোলের প্রশ্নটা আসে না, কারণ পেট্রোলে বারবার পরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এখানে ঘোষণা করে দিয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের বাধা দানের জন্য আজকে পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির মধ্যে আনা যাচ্ছে না। জিএসটির মধ্যে আনলে ওটা 28% ম্যাক্সিমাম ট্যাক্স হবে, স্বাভাবিকভাবে পেট্রোলের দাম কমে যাবে। আর ভর্তুকি দিয়ে এই দেশটাকে কমিউনিস্ট অর্থনীতিবিদদের কথা মতো যদি চালাতে হয়, তাহলে দেশটাকে ভেনিজুয়েলা বানিয়ে দিতে হবে। আর আমাদের দেশটাকে আমরা ভেনিজুয়েলা বানাতে চাই না, ভারতবর্ষকে, সেই জন্য আমরা এই পথে এগোচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে বিজেপির আমলে একমাত্র মানুষের জীবনের দাম যেটা কমছে, সবকিছুর দাম বেড়েছে। আমি শঙ্করবাবুকে চাই, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। কোভিডের সময়ও আমরা দেখেছি যখন আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্যের দাম একদম অনেক কম, সেই সময়তেও ভারতবর্ষে আন্তর্জাতিক স্তরে তো পেট্রোলের দাম ঠিক করে কেন্দ্রের তেল কোম্পানিগুলো। আচ্ছা বেশ, এই চাপানুতরের মাঝে শুভময় মৈত্র কিছু বলতে চাইছেন, একটু শুনে নি। হ্যাঁ দাদা, মানে ভেনেজুয়েলা যদি কমিউনিস্ট শাসনের একটা পূর্ণাঙ্গ উদাহরণ হয়, তাহলে তো সবকিছুই একেবারেই গুলিয়ে যাবে আর কি। এবার এই যে গ্যাসের দাম, এটার যে মধ্যবিত্তদের উপর যে চাপটা পড়ছে, অবশ্যই অতিমারী পরিস্থিতিতে নিম্নবিত্তদের কথা বিভিন্ন সরকার বিভিন্নভাবে ভাবছেন, কিন্তু যাদের কথা কেউ ভাবছে না সেটা হচ্ছে মধ্যবিত্তরা। তাদের কিন্তু চাকরি বাকরির অসুবিধে, গ্যাসের দাম বাড়ায় অসুবিধে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য তো কোনো ভর্তুকি নেই। তাদের দুঃখের কথাটা ভাববে কে? আমি বলছি বিশ্বনাথ, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, প্রত্যেকে এই আছে তো প্রত্যেকে পড়তে হচ্ছে, সুরাহাটা কোথায়? না দেখো, সুরাহা ছিল যে জিএসটি কাউন্সিলের লাস্ট যে বৈঠকটা হলো, সেই বৈঠকে কিন্তু পশ্চিমবাংলা সমেত একাধিক রাজ্য, যেখানে বিজেপিরও রাজ্য সরকারগুলো আছে, তারা কিন্তু জিএসটি কাউন্সিলের সবাই সিদ্ধান্ত নিতে পারলো না জিএসটির আন্ডারে পেট্রোপণ্যকে আনার ব্যাপারে।
আমরা বারবার প্রশ্ন তুলেছি, রাজনৈতিক দলগুলো একদিকে কুমিরের কান্না কাটছে আর মানে মানুষের জন্য, আর অন্যদিকে জিএসটি কাউন্সিলে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই যে দ্বিচারিতা, রাজনীতি দলগুলোর দ্বিচারিতা, এটা আমার মতে বন্ধ হওয়া উচিত। না, প্রথমে একদম ঠিক আপনি বলুন, এই যে বিজেপির বন্ধু বলছিলেন, তো 67% তো ট্যাক্স নিচ্ছেন, প্রায় 3 গুণ বাড়িয়েছেন ট্যাক্সের পরিমাণ 2014 সাল থেকে। হাজার হাজার কোটি টাকা আপনারা শুধু এই অতিমারির মধ্যেও তুলেছেন। আজকে রাজ্য সরকারও তো নিচ্ছে 33%। আমি তো শান্তনুবাবুদের বলবো একটু রেহাই দিন না, বাংলার মানুষকে দিন না, একটু 1 টাকা কম করে কি হবে, একটু বেশি দিন না। কংগ্রেস সরকার দিচ্ছি, যেমন কেন্দ্রীয় সরকার অমানবিক। সৌম্যদা, শান্তনুদা বাইরে থেকে আছেন, একটু শান্তনু সেন, হ্যাঁ প্লিজ শান্তনুদা একটু কম করে দিন না। বেশ, এবার আপনি শান্তনুদাকে বলতে দিন প্লিজ। সৌম্যদা, শান্তনুদা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, আপনি স্মরণ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রেলমন্ত্রী ছিলেন, 1 পয়সা পশ্চিমবঙ্গের দাম কমিয়ে দেখিয়েছিলেন। আসলে এই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম নিয়ে রাজনৈতিক চাপানুতর দেখতে দেখতে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ, তারা সুরাহা চাইছেন।